এই পিচ্চি স্ট্রবেরি ছেলে, এদিকে আয় তো। আপু আমাকে ডাকতেছে নাকি? এখানে তুই ছাড়া অন্য কেউ কে আছে বলতো? এখানে তো অন্য কেউ নেই। আমাকে ডাকতেছেন কেন যদি একটু বলতেন? এই কলেজে নতুন এসেছিস তুই, তাই না? হ্যাঁ আপু, আমি আজকে এই কলেজে নতুন ভর্তি হয়েছি। কিন্তু আপনারা কে? আপনাদেরকে তো চিনলাম না। আর আমাকে ডাক দিয়েছেন কেন? কী রে আনিকা, আমরা এই কলেজের সিনিয়র, আর এই পিচ্চি ছেলে নাকি আমাদের চেনে না। কি করা যায় বলতো? আরে দাঁড়া, এই পিচ্চি স্ট্রবেরি ছেলেটাকে তো আমি আগে ভালোভাবে দেখে নেই, এরপর না হয় বলতেছি কি করা যায়। এই বলে আনিকা বসা থেকে উঠে দাঁড়ালো। আরিয়ানকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। ঘুরে ঘুরে দেখা শেষ হতেই আনিকা তার দুহাত কোমরে রেখে বলতে লাগলো, তোকে দেখতে তো পুরো স্ট্রবেরির মতো লাগছে, কিন্তু এখন তো কলেজ টাইম, এখন থেকে কিছু করা যাবে না। তুই যেহেতু নতুন, তোকে একটা কথা বলি। হ্যাঁ আপু বলেন, কি বলবেন আমাকে? তোকে আমার খুব ভালো লেগেছে। এক কথায় বলতে গেলে তোর ঠোঁটগুলো আমার কাছে খুব পছন্দ হয়েছে। তোর এই ঠোঁটের স্পর্শ শুধু আমি পাবো, অন্য কাউকে দিবি না। অ্যাঁ, বললেই হলো নাকি? আমি আপনাকে আমার ঠোঁট দিব কেন? আপনি কি রাক্ষস নাকি যে আমার ঠোঁট খাবেন? রাক্ষস না, তবে এটা সিনিয়রদের দায়িত্ব। তুই হয়তো জানিস না যে যাকে পছন্দ করে সে যা চায় তাই পায়। কি রে, তোরা কিছু বলতেছিস না কেন? শোন আনিকা, যা বলেছে একদম সত্যি কথা বলেছে। তুই যেহেতু নতুন, তোকে যদি কেউ কিছু বলে তাহলে সোজা আনিকাকে এসে বলবি, তাহলে আনিকা তাকে শায়েস্তা করে দিবে। আর আনিকা যখন যা চায় তখন আনিকাকে তাই দিবি, বারণ করতে পারবে না, ঠিক আছে? ঠিক আছে, তবে এখন আমাকে কি করতে হবে? এখন তোকে কিছু করতে হবে না, তুই তোর ক্লাসে যা, ছুটির সময় আমাদের সাথে দেখা করে যাবি। ঠিক আছে আপু, এখন তাহলে আমি যাই। এই বলে আরিয়ান চলে গেল তার ক্লাসে। ক্লাসরুমে প্রবেশ করতে সবাই আরিয়ানের দিকে হাঁ করে তাকিয়ে আছে। মনে হচ্ছে আরিয়ান ভিন্ন গ্রহ থেকে উড়ে এসে জুড়ে বসেছে। আরিয়ান সবাইকে এমন হাঁ করে তাকিয়ে থাকা দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা এরকম আমার দিকে হাঁ করে তাকিয়ে আছো কেন? আমি কি ভিন্ন গ্রহ থেকে এসেছি নাকি? আমাদের তো মনে হয় তুমি ভিন্ন গ্রহ থেকে এসেছো, কারণ ওই আনিকা কাউকে এত সহজে ছেড়ে দেয় না। আর তুমি তো এ কলেজে নতুন, তুমি তাদের সামনে দিয়ে চলে এসেছো, আবার তাদের সাথে কথা বলেছো। আনিকা আপু তো তোমাকে রেগিং করে নাই? হ্যাঁ, ওনার সাথে ভালো ব্যবহার করেছি বলে উনি আমাকে র্যাগিং করে নাই। আর উনি আমাকে বলেছে যে আমার ঠোঁটের স্পর্শ নিবে, তাই হয়তো আর কিছু করে নাই। আরিয়ানের মুখে এমন কথা শুনে সবাই হাঁ করে তাকিয়ে আছে আরিয়ানের দিকে। এবার মনে হয় আরিয়ান কোনো জোকস বলেছে, এজন্য সবাই আরিয়ানের দিকে হাঁ করে তাকিয়ে আছে। এমন সময় ক্লাসরুমে প্রবেশ করলো আনিকা। আনিকাকে দেখে সবাই ভয় পেয়ে বসে পড়ল সিটে। এদিকে আনিকা সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সবাই শোনো, এই ছেলেকে কেউ কিছু বলবে না। যদি কেউ কিছু বলো তাহলে তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমাকে তো বেশ ভালো করে চেনো সবাই। আর এই স্ট্রবেরি, যা সিট ফাঁকা আছে ওইখানে গিয়ে বসে পড়, আর কলেজ ছুটির পর আমাদের সাথে দেখা করে যাবি তুই। ঠিক আছে, দেখা করে যাব। এখন তাহলে আপনারা যান, স্যার আসবে ক্লাসে। আনিকা তার পুরো গ্যাং নিয়ে চলে গেল। এদিকে আরিয়ান সিটে বসে পড়তে পাশ থেকে একজন বলে উঠল, আচ্ছা, তোমার নাম কি স্ট্রবেরি? আনিকা আপু যে তোমাকে স্ট্রবেরি বলে ডাকলো? আমার নাম তো স্ট্রবেরি না, আমার নাম হচ্ছে আরিয়ান। আর উনি আমাকে স্ট্রবেরি বলে কেন ডেকেছে তা আমি জানি না। ও আচ্ছা, আজ থেকে আমরা ফ্রেন্ড। আমাকে তোমার ফ্রেন্ড বানাবে? অবশ্যই ফ্রেন্ড বানাবো না কেন, আজ থেকে আমরা ফ্রেন্ড। এ বলে আরিয়ান মোশাররফের সাথে পরিচয় হয়ে গেল। বেশ কিছুক্ষণ ক্লাস করে আরিয়ান মোশাররফকে নিয়ে চলে আসলো বাহিরে। ক্যান্টিনের দিকে হাঁটতে লাগলো আরিয়ান আর মোশাররফ। এমন সময় পিছন থেকে আনিকা বলে উঠল, এই স্ট্রবেরি, এইদিকে আয়। ক্যান্টিনের দিকে কোথায় যেতেছিস? আমার খুব ক্ষুধা লাগছে, তাই ক্যান্টিনের দিকে যাইতেছি। আর আপনি আমাকে স্ট্রবেরি স্ট্রবেরি বলে ডাকেন কেন? আমার তো একটা সুন্দর নাম আছে, আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিয়ান। তোর নাম দিয়ে আমার কি হবে? আমি যে নাম ধরে ডাকবো ওই নাম অন্য কাউকে ডাকতে পারবে না।
আর তোর নাম আরিয়ান এটা অন্য সবাই ডাকবে, আমি শুধু তোকে স্ট্রবেরি বলে ডাকবো, মনে রাখিস। ঠিক আছে, এখন তাহলে আমি ক্যান্টিনে যাই। চল আমিও যাব তোর সাথে। আর এই ছেলে, তুই কি স্ট্রবেরির বেস্ট ফ্রেন্ড নাকি? হ্যাঁ, না মানে আনিকা আপু, আমি আরিয়ানের নতুন বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, আপনি আরিয়ানকে নিয়ে যান, আমি ক্লাসে চলে যেতেছি। তুই ক্লাসে যাবি কেন? তুই আমার সাথে থাকবি। চল আমার সাথে ক্যান্টিনে। না না, তুই যা, আমি তোর সাথে যেতে পারবো না। অন্য সময় না হয় যাব, এখন তুই আনিকা আপুর সাথে চলে যা। ঠিক আছে, আমি আনিকার সাথে চলে যাইতেছি। কাল থেকে তুই সব সময় আমার সাথে থাকবি। ঠিক আছে, কাল থেকে আমি না হয় তোর সাথে থাকবো। এখন যাই তাহলে আমি। এই বলে মোশাররফ চলে গেল ক্লাসে। এদিকে আনিকা আরিয়ানকে নিয়ে চলে আসলো ক্যান্টিনে। দুজন বসে আছে একটি টেবিলে। এমন সময় ওয়েটার এসে বলতে লাগলো, অনেক আপু, কি খাবেন আপনি? আমারটা পরে বলতেছি, এই স্ট্রবেরি তুই কি খাবি? অর্ডার দে। আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসলেই হবে। ঠিক আছে, আপনার জন্য 1 কাপ কফি। আর অনেক আপু, আপনার জন্য কি আনবো? আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসবি, আর 2টা পাইপ বাড়িয়ে আনবি, দরকার আছে একটু। ঠিক আছে আপু, আমি কিছুক্ষণের মধ্যে নিয়ে আসতেছি, আপনারা একটু বসে গল্প করেন। ওয়েটার চলে গেল। এদিকে আনিকা আর আরিয়ান বসে আছে। এমন সময় আনিকা বলতে লাগলো, এই স্ট্রবেরি তোর বাসা কোথায়? বাসার ঠিকানা বল। আমার বাসা তো এখানেই। আর আপনাকে কেন বলবো আমার বাসার ঠিকানা? দরকার আছে, বলতে বলছি না, তাড়াতাড়ি বল। 6/5 203 নাম্বার বাসা হচ্ছে আমাদের। সত্যি কথা বলতেছিস না নাকি মিথ্যা বলতেছিস? সত্যিই বলেছি, ওটাই আমাদের বাসা। আনিকা আর কিছু বলল না। দুজন কফি খেয়ে চলে আসলো বাহিরে। কলেজ শেষ করে আরিয়ান চলে গেল বাসায়। এদিকে আনিকা অপেক্ষা করতেছে আরিয়ানের জন্য, কিন্তু আরিয়ানের দেখা পেল না। এমন সময় আনিকা দেখতে পেল মোশাররফকে। তাকে দেখে ডাকতে লাগলো, এই মোশাররফ, এইদিকে আয় তো, একটু শুনে যা। জি আনিকা আপু, বলেন আমি কি করতে পারি আপনার জন্য? আরিয়ানকে চলে গেছে বাসায় নাকি এখনো কলেজে আছে? আরিয়ান তো সেই কখন চলে গেছে, আর 20 থেকে 25 মিনিট আগে। কেন, আপনার সাথে দেখা করে যায়নি নাকি? দেখা করে যাইলে কি আর আমি তোমাকে ডাকতাম? আচ্ছা তুমি এখন চলে যাও, কালকে দেখা হবে। এই বলে মোশাররফ চলে গেল। এদিকে আনিকা চলে আসলো তার বাসায়। কলিং বেল দিতেই আনিকার আম্মু এসে দরজা খুলে দিল। আনিকাকে দেখে বলতে লাগলো, কিরে অনিকা, আজকে এত তাড়াতাড়ি চলে আসলি যে? আম্মু, তোমরা বলেছিলে না আমার যদি কোনো ছেলে পছন্দ হয় তাহলে তোমাদের বলতে? হ্যাঁ বলেছিলাম তো, কিন্তু এখন কি হয়েছে, কাউকে পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ আম্মু, একটা ছেলেকে পছন্দ হয়েছে, তবে ছেলেটা আমার থেকে অনেক ছোট, এই ধরো 3 বছরের মতো। তাহলে কিভাবে কি হবে? ছেলেটা তোর থেকে অনেক ছোট, ছেলেটার পরিবার কি বিয়ে দিবে তোর সাথে? আমি কোনো কিছু জানি না। ওই ছেলেটাকে কিভাবে তোমরা এনে দিবে এটা তোমাদের ব্যাপার। আমি আমার রুমে গেলাম, আব্বু আসলে তুমি আব্বুর সাথে কথা বলে পরে আমাকে জানাবে। ঠিক আছে, তুই রুমে যা, তোর আব্বু আসলে আমি না হয় তোকে জানিয়ে দিব সকালবেলা তোর আব্বু কি বলেছে। আনিকা আর কিছু না বলে চলে গেল তার রুমে। এদিকে আরিয়ান চলে আসলো তার বাসায়। কলিং বেল দিতেই আরিয়ানের ছোট বোন আরিফা এসে দরজা খুলে দিল। আরিয়ানকে দেখে বলতে লাগলো, আম্মু ভাই এসেছে, দেখে যাও। আরিয়ান, ভিতরে আয়, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? তোমার মেয়ে তো আমাকে ঘরে ঢুকতে দিতেছে না, তাহলে আমি ঘরের ভিতরে ঢুকবো কি করে? আমি আবার কখন তোমাকে আটকে রেখেছিলাম যে ঘরের ভিতরে ঢুকতে পারবে না তুমি? শুধু শুধু তুমি আমার সাথে ঝগড়া করো, ভালো লাগে না এসব। এই বলে আনিকা বসা থেকে উঠে দাঁড়ালো। আরিয়ানকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। কি রে আরিয়ান, তোর কলেজের প্রথম দিন কেমন কাটলো? কোনো ঝামেলা হয় নাই তো প্রথম দিন? না আম্মু, কোনো ঝামেলা হয় নাই, তবে একটা সিনিয়র মেয়ে আমার পিছনে লেগেছে। আমাকে শুধু স্ট্রবেরি স্ট্রবেরি বলে ডাকে। এসব মেয়েদের সাথে কথা বলবি না, এসব মেয়েরা অনেক খারাপ হয়, পরে দেখবি তোর সাথে কিছু করে এরপর তোকে ফাঁসিয়ে দিবে। হ্যাঁ আম্মু, আমি জানি,
এর জন্যই তো আমি দেখা না করে চলে এসেছি বাসায়। আমাকে হয়তো খোঁজাখুঁজি করতেছে। ভালো কাজ করেছিস। যা ফ্রেশ হয়ে নিচে আয় আরিফাকে নিয়ে, আমি খাবার দিতেছি টেবিলে। আরিয়ান চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে আরিফাকে নিয়ে চলে আসলো খাবার টেবিলে। তিনজন বসে খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া শেষে আরিয়ান বসে আছে, এমন সময় আরিয়ানের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অজানা নাম্বার। কলটা রিসিভ করতে ওপাশ থেকে মোশাররফ বলতে লাগলো, হ্যালো আরিয়ান, আমি মোশাররফ। চিনতে পারছিস আমাকে? হ্যাঁ, চিনতে পারছি। তুই কি এখনও কলেজে আছিস নাকি বাসায় চলে গেছিস? আমি তো বাসে চলে এসেছি। আর তোকে আনিকা আপু অনেক খোঁজাখুঁজি করেছে। কালকে তোর কপালে কি যেন লেখা আছে, এটা আনিকা আপু ছাড়া আর কেউ জানে না। কালকে যা হবার কালকে দেখা যাবে। আচ্ছা, একটা কথা বলতো, ওই মেয়েটাকে সবাই এত ভয় পায় কেন? ভাই, এটা আমিও জানি না। কলেজে ঢোকার পর থেকেই শুনতেছি ওই মেয়েটা অনেক ভয়ঙ্কর। তাই আমিও মাঝে মাঝে ভয় পাই ওই মেয়েটা যখন আমাকে ডাক দেয় বা আমার পাশে এসে দাঁড়ায়। ও আচ্ছা। আরিয়ান আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিল। পরের দিন সকাল 10টা। আরিয়ান কলেজ গেট দিয়ে প্রবেশ করতেছে, এমন সময় শিমুল গাছের নিচ থেকে আনিকা আরিয়ানকে ডাকতে লাগলো। আরিয়ান সেদিকে খেয়াল না করে চলে যেতে লাগলো ক্লাসে। এমন সময় আনিকা দৌড়ে এসে আরিয়ানের সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, কিরে, তোকে কতগুলো ডাক দিলাম, একটা ডাকের উত্তর দিলি না কেন? সরি আপু, আসলে আমি শুনতে পারি নাই। তা কেমন আছেন? আর কালকে আপনি কোথায় ছিলেন? আপনাকে তো আমি পুরো কলেজ খুঁজে ফেলেছি, কিন্তু পাই নাই। আমি তো ক্যান্টিনে ছিলাম। আচ্ছা যাই হোক, তুই এখন আমার সাথে আয়, তোর সাথে কিছু কথা আছে। যা কথা বলার এখানে বলেন, আমি অন্য কোথাও যাইতে পারবো না। এখানে যদি তোর ঠোঁটের স্পর্শ আমি নেই, তাহলে সবাই তোকে অনেক খারাপ ভাববে। সো আমি চাই না তোকে কেউ খারাপ কিছু বলুক, তাই বলতেছি আমার সাথে আয়। না, আমি যাব না। আর আপনি কেন আমার ঠোঁটের স্পর্শ নেবেন? আপনি আমার বউ লাগেন নাকি যে আপনি আমার ঠোঁটের স্পর্শ নেবেন? বউ লাগে না তো কি হয়েছে, কয়েকদিন পর হয়েও যেতে পারি। সো আমার সাথে আসবি নাকি তোকে তুলে নিয়ে যেতে বাধ্য করতেছি? দেখি আপনি কিভাবে আমাকে তুলে নিয়ে যান। আনিকা তার বান্ধবীদের ইশারা করতে তার বান্ধবীরা আরিয়ানকে ঘিরে ধরে ফেলল। আর আরিয়ানের হাতে কেউ আরিয়ানের দুই পায়ে, আবার কেউ আরিয়ানের পেটে ভালো করে ধরে আরিয়ানকে নিয়ে চলে গেল কলেজের পেছনে। এদিকে আরিয়ান ঠিক করতেছে আর বলতেছে, প্লিজ আপু, এবারের মতো আমাকে ছেড়ে দেন। আমি আর কখনোই আপনার কথার অমান্য হব না। প্লিজ এবারের মতো আমাকে ছেড়ে দেন। তোর ঠোঁটের স্পর্শ যতক্ষণ আমি না নিতেছি আমার মন মতো, ততক্ষণ আমি তোকে ছাড়বো না। এই তোরা আরিয়ানকে এখানে রেখে চলে যা, আর এদিকে কালকে আসতে দিবি না। ঠিক আছে, এদিকে কেউ আসবে না, তুই তোর কাজ কর। আনিকার বান্ধবীরা চলে গেল। আরিয়ান দাঁড়িয়ে আছে চুপচাপ। এমন সময় আনিকা আরিয়ানের সামনে চলে আসলো। আরিয়ানের দু হাত ধরে বলতে লাগলো, তুই নিজের ইচ্ছে থেকে আমার সাথে লিপ কিস করবি নাকি আমি জোর করে করব? যদি বলিস জোর করে করার জন্য, তাহলে তোর অনেক কষ্ট হবে, এই বলে দিলাম। দেখুন আনিকা আপু, আমি এসব ঠোঁটের স্পর্শ বুঝি না। আপনি প্লিজ আমার সাথে জোর করবেন না। আমি এসব করতে পারবো না আপনার সাথে। আমি একবার যেটা বলি সেটাই করি। সো তোকে যখন বলেছি আমার সাথে লিপ কিস করতে, তাহলে তোর করতেই হবে। এই বলে আনিকা আস্তে আস্তে আরিয়ানের দুহাত আর কোমরে রাখলো। আনিকা এক হাত আরিয়ানের পিঠের দিকে এগিয়ে দিল, আরেক হাত আরিয়ানের মাথার পিছনে চুল খামচে ধরে আরিয়ানের ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। বেশ কিছুক্ষণ আনিকা আরিয়ানের ঠোঁট এমনভাবে চুষে খাচ্ছিল যেন কমলা লেবু যেভাবে খায় ওইভাবে, কিন্তু আরিয়ান কোনো রেসপন্স করছে না। এটা দেখে আনিকা আরিয়ানের ঠোঁটে একটু জোরে কামড় বসিয়ে দিল। আরিয়ান ব্যথায় উফ বলে উঠল। আপনার সাথে উফ। ব্যথা পাইছিস? ব্যথা তো পাবি, আরো ব্যথা দিব যদি এখন রেসপন্স না করিস আমার সাথে। বেশিক্ষণ লিপ কিস করবো না, এই ধর 10 মিনিট লিপ কিস করবো, এরপরে তোকে ছেড়ে দেবো। এ বলে আনিকা আবারও আরিয়ানের ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। বেশ কিছুক্ষণ এভাবে পর আরিয়ান যখন বুঝতে পারল তাকে আনিকা এভাবে ছেড়ে দিবে না, আরিয়ানও রেসপন্স করতে লাগলো। বেশ কিছুক্ষণ রেসপন্স করার পর আনিকা আরিয়ানকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, ইস,
এতদিন তুই কোথায় ছিলি? তোর ঠোঁট এত মিষ্টি, আগে জানলে আমি প্রথম দিন তোর ঠোঁটে স্পর্শ নিতাম। আপনি তো আমার ঠোঁটের স্পর্শ নেন নাই, আপনি আমার ঠোঁট চিবিয়ে চিবিয়ে খেয়েছেন। এই দেখেন, আমার ঠোঁট থেকে রক্ত পড়তেছে। সরি স্ট্রবেরি, আসলে আমি বুঝতে পারি নাই, আবেগের বশে তোমার সাথে এমনটা করে ফেলেছি, আর কখনো করব না। তুমি এখন ক্লাসে চলে যাও। আরিয়ান আর কিছু না বলে চলে গেল ক্লাসে। বেশ কয়েকটা ক্লাস করে আরিয়ান মোশাররফকে উদ্দেশ্য করে বলতে লাগলো। মোশাররফ, আমি আজকে বুঝতে পারছি ওই মেয়েটাকে সবাই এত ভয় পায় কেন। আচ্ছা, একটা কথা বলো তো, ওই মেয়েটা কি এর আগেও কখনো কোনো ছেলেকে নিয়ে কলেজের পিছনে গেছে? না, আগে কখনো এরকমটা করে নাই, কিন্তু হঠাৎ তোকে নিয়ে গেছে, এটা ভাবার বিষয়। আচ্ছা, তোকে কলেজের পেছনে নিয়ে কি করেছে একটু বলবি? কি আর করবে, তোকে বলেছিলাম না প্রথম দিন উনি আমার ঠোঁটের স্পর্শ নিতে চেয়েছিল, ওইটাই নিয়েছে আজকে। ও আচ্ছা, এই কথা। অন্য কিছু করে নাই তো নাকি? না, অন্য কিছু করে নাই। চল, খুব ক্ষুধা লাগছে, কিছু খেয়ে আসি ক্যান্টিন থেকে। ভাই, তুই একা যা। ওই আনিকা আপু যদি আমাকে তোর সাথে দেখে তাহলে তোকে হয়তো কিছু করবে না, কিন্তু আমাকে জানে মেরে ফেলবে। আরে বেটা, ভয় পাস কেন? আমি আছি না, চল আমার সাথে। আনিকা, তোকে কিছু করার আগে আমাকে করতে হবে। ঠিক আছে, চল তাহলে। এই বলে আরিয়ান আর মোশাররফ চলে গেল ক্যান্টিনে। দুজন বসে কফি খাচ্ছে। এমন সময় পিছন থেকে কে যেন আরিয়ানের কাঁধে হাত রাখলো। আরিয়ান পিছনে তাকাতেই দেখতে পেল আনিকা দাঁড়িয়ে আছে। আনিকাকে দেখে আবারও বলতে লাগলো। আবার কি চাই এখানে? ওই সময় না নিয়েছেন, এখন আবার কি চাই? ওই সময় তো নিয়েছি, কিন্তু ওইটা বাদেও আমার আরো অনেক কিছু লাগবে। আরও অনেক কিছু বলতে কি কি লাগবে? আমার শার্ট প্যান্ট এসব, নাকি টাকা পয়সা? আমার টাকা পয়সা লাগবে না, আমার শুধু তোকে লাগবে, মানে তুই পুরোটা আমার লাগবে। ও আচ্ছা, এই কথা। আমাকে নিতে হলে তো আপনাকে একটা কাজ করতে হবে, পারবেন তো করতে? কি কাজ করতে হবে সেটা আগে বল, এরপর না হয় আমি ভেবে দেখব। আপনি আমার একটু কাছে আসবেন না? আমি যতদিন এই কলেজে পড়ালেখা করি ততদিন, যদি এটা করতে পারেন তাহলে আমাকে আপনি পেয়ে যাবেন। কখনো সম্ভব না স্ট্রবেরি, আমি তোকে ছাড়তে পারবো না। আজকে তো এতটুকু করলাম, কালকে দেখবি আরো কি কি করি। এখন চলে যেতেছি, তবে ভাবিস না একেবারে চলে গেছি, আবারও আসবো কিছুক্ষণ পর। এই বলে আনিকা চলে গেল বাহিরে। এদিকে আরিয়ান বসে বসে ভাবতে লাগলো কি করলে এই আনিকার কাছ থেকে ছাড়া পাওয়া যাবে। এসব ভাবতেছে এমন সময় মোশাররফ আশেপাশে তাকিয়ে বলতে লাগলো। আরিয়ান, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে, তবে আইডিয়াটা যদি কাজে লাগাতে পারিস তাহলে আনিকা আপু তোর কাছ থেকে অনেকটা দূরে সরে যাবে। কি আইডিয়া, তাড়াতাড়ি বলো। এই মেয়েটা প্রথম দিন থেকে আমাকে বিরক্ত করতেছে, তাকে তো কিছু একটা করতে হবে। আচ্ছা, এই কলেজে কি তোর এমন কোনো পরিচিত মেয়ে আছে? থাকলে তুই তার সাথে কথা বলে বলবি যে রিলেশন করার অভিনয় করতে। যদি আনিকা আপু জিজ্ঞেস করে তাহলে তুই বলবি হ্যাঁ, তার সাথে তুই রিলেশন করিস। এটা বললে তো আমাকে কিছু করবে না, ওই মেয়েকে তুলে নিয়ে এরপর তার অবস্থা খারাপ করে ছাড়বে। এসব করা যাবে না, অন্যভাবে যে কোনো একটা উপায়ে আনিকাকে শায়েস্তা করতে হবে। আচ্ছা চলো, এখন ক্লাসে যাই, পরেরটা পরে দেখা যাবে। এই বলে আরিয়ান আর মোশাররফ চলে গেল ক্লাসে। সবগুলো ক্লাস শেষ করে চলে আসলো বাইরে। মাঠের মাঝখান দিয়ে হেঁটে যাইতেছে আরিয়ান। এমন সময় শিমুল গাছের নিচ থেকে আনিকা বলতে লাগলো। এই স্ট্রবেরি, কোথায় যাইতেছিস? সেই দিকে আয়, তোর সাথে পার্সোনাল কথা আছে। আজকে কোনো কথা বলতে পারবো না, আজকে আমি চলে যাই, অন্যদিন আসবো। ঠিক আছে, আজকে তুই চলে যা, কালকে না হয় তোকে দেখতেছি। কালকে একটু আদরটা বেশিই পাবি, মনে রাখিস। আরিয়ান আনিকার কোনো কথায় পাত্তা না দিয়ে চলে গেল বাসায়। এদিকে আনিকা খুশি হয়ে হিমুকে বলতে লাগলো। আজকে আমি অনেক খুশি। এই স্ট্রবেরি এই কলেজে আসার পর থেকে আমি কেমন যেন তার প্রতি বেশি আকর্ষণ হয়ে যাইতেছি। হ্যাঁ আনিকা, তুই একদম ঠিক ভেবেছিস। তুই এই ছেলেটার প্রতি অনেকটা আকর্ষণ হয়ে গেছিস। ছেলেটা যদি হুট করে কলেজে আসা বন্ধ করে দেয় তাহলে তোর কি অবস্থা হবে বুঝতে পারছিস? কলেজে আসা বন্ধ করে দিবে বললেই হলো নাকি? তার এমন হাল করব সে ভাবতেও পারবে না যে তার কি করেছি। চল এখন বাসায় চলে যাই, সবাই কালকে দেখা হবে কলেজে। এই বলে সবাই যার যার বাসায় চলে গেল।
এদিকে আরিয়ান চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। আরিয়ানের ঠোঁটের কোণে লিপস্টিকের দাগ দেখে বলতে লাগলো, আরিয়ান কি রে আরিয়ান, তোর ঠোঁটের কোণে মেয়ে মানুষের লিপস্টিকের দাগ কেন? আর বলো না আম্মু, ওই মেয়েটা আমার উপর অনেক অত্যাচার শুরু করেছে। আজকে আমাকে কলেজের মাঠ থেকে তার বান্ধবীদের মাধ্যমে তুলে নিয়ে কলেজের পিছনে চলে গেছে। পরে ওইখানে আমাকে লিপ কিস করেছে। মেয়েটা তো সত্যি অনেক খারাপ। আচ্ছা এক কাজ কর, কালকে না হয় আমাকে নিয়ে কলেজে যাবি, আমি মেয়েটাকে বকা দিয়ে দেবো নে। ঠিক আছে আম্মু, এখন তাহলে আমি রুমে যাই। আচ্ছা যা, তাহলে ফ্রেশ হয়ে নে রুমে গিয়ে। চলে গেল তার রুমে। এদিকে আনিকা বসে আছে সোফায়। এমন সময় তার আম্মু এসে বলতে লাগলো, আনিকা, কালকে রাতে আমি তোর আব্বুকে সব কিছু বলেছি। তোর আব্বু বলেছে যে ছেলে যদি ভালো হয় তাহলে বিয়ে দিতে কোনো আপত্তি নেই। তাহলে আজকেই চলো ওই ছেলের বাসায়। আমার পুরো কথা না শুনেই তুই কথা বলতেছিস কেন? আগে পুরো কথাটা শোন, এরপর না হয় কথা বলবি তুই। ঠিক আছে আম্মু, তুমি আগে পুরো কথাটা শেষ করো। তোর আব্বু কালকে লন্ডন যাবে অফিসের কাজে। লন্ডন থেকে এসে এরপর ওই ছেলের সাথে বিয়ে দিবে তোর। কতদিন পর আসবে আব্বু, ওইটা তো বলো আগে। তোর আব্বু 2 মাস পর লন্ডন থেকে ফিরবে, ফেরার পর তোকে বিয়ে দিবে। তার মানে আমাকে আরো 2টি মাস অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তোকে আরো 2 মাস অপেক্ষা করতে হবে। আমি তোর আব্বুর উপর দিয়ে কোনো কথা বলবো না। ঠিক আছে, আমি 2 মাস অপেক্ষা করতে রাজি আছি, তবে 2 মাস যেন 2 মাসই হয়, এর বেশি যাতে না হয়, এটা মনে রাখবে। এখন আমি তাহলে রুমে যাই। আনিকা চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। এদিকে আরিয়ান বসে আছে। এমন সময় তার ছোট বোন এসে বলতে লাগলো, ভাইয়া আজকে বিকালে একটু ঘুরতে নিয়ে যাবে বাইরে? তুমি তো বলেছো যে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু নিয়ে যাও না। আজকে প্লিজ চলো না, চাই অনেক ফুচকা খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, আজকে তোকে নিয়ে যাব। এখন আমাকে একটু ঘুমাতে দে, বিকাল 5টায় ডেকে দিবি আমাকে। ঠিক আছে, বিকেল 5টায় ডেকে দেবে। এখন তাহলে তুমি একটু ঘুমাও। এই বলে আরিফা চলে গেল। এদিকে আরিয়ান ঘুমিয়ে গেল। বিকাল 5টা। আরিয়ান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আরিফাকে নিয়ে চলে গেল পার্কে। দুজন বসে আছে। এমন সময় আরিফা বলতে লাগলো, ভাইয়া ওই যে বাদাম বলো, তুমি আমাকে বাদাম কিনে দাও। এখন আবার বাদাম খাইতে মন চাইতেছে। আচ্ছা বস তুই, আমি নিয়ে আসতেছি। এই বলে আরিয়ান চলে গেল। এদিকে আনিকার বান্ধবী হিমু দূর থেকে আরিয়ান আর আরিফাকে দেখেছে, কিন্তু হিমু জানে না যে তারা ভাই বোন। এটা না জেনেই ফোন দিল আনিকাকে। একবার কল বাজতেই আনিকা ফোন রিসিভ করলো আর বলতে লাগলো, রে হিমু, হঠাৎ এই সময় ফোন দিলি? ফোন দিব না তো কি করব? এদিকে তো আরিয়ান অন্য একটা মেয়েকে নিয়ে পার্কে এসেছে। তুই তাড়াতাড়ি চলে আয় পার্কে। কি বলতেছিস তুই? এই কুত্তার বাচ্চা এত বড় সাহস আমাকে রেখে অন্য মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে গেছে? তুই একটু খেয়াল রাখ, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, আমি ওদের উপর নজর রাখতেছি। এ বলে হিমু ফোনটা কেটে দিল। এদিকে আরিয়ান বাদাম নিয়ে চলে আসলো আরিফার কাছে আর আরিফার হাতে বাদাম দিয়ে বলতে লাগলো, এই নে, তাড়াতাড়ি বাদাম খা, 6টা বেজে গেছে। আবার তো ফুচকা খাবি, তখন আরও সময় চলে যাবে। বাসায় যেতে যেতে রাত 8টা বাজবে হয়তো। চলো ভাইয়া, বাদাম খেতে খেতে না হয় ফুচকা দোকানের দিকে যাই, তাহলে আমরা 8টায় আগে বাসায় পৌঁছে যাব। ঠিক আছে চল। আরিয়ান আরিফাকে বাদামের খোসা ছাড়িয়ে দিতেছে আর আরিফা খাচ্ছে। প্রায় 10 মিনিট পর আনিকা চলে আসলো পার্কে। হিমুর কাছে যেতেই হিমু বলতে লাগলো, ওই দেখ, নীল ড্রেস পরা একটা মেয়ে বসে আছে চেয়ারে। ওই মেয়েটা আরিয়ানকে নিয়ে ঘুরতে এসেছে। চল আমার সাথে, আজকে ওর একটা বিচার করব। কুত্তার বাচ্চা আমাকে ঘুরতে না নিয়ে এসে সে অন্য মেয়ে নিয়ে এসেছে। তাকে তো এমন শিক্ষা দিব যাতে আর কোনোদিন অন্য মেয়ের দিকে চোখ তুলে না তাকায়। এ বলে আনিকা রাগে গজগজ করতে করতে চলে আসলো আরিফার কাছে। এদিকে আরিয়ান দোকানে গিয়েছিল আরিফার জন্য আইসক্রিম আনতে। আইসক্রিম এনে আরিফার সামনে দাঁড়াতে দেখতে পেল আনিকা আরিফার গালে ঠাস করে চড় মেরেছে। এটা দেখে আরিয়ান বেশ
রেগে গেল আর আনিকার সামনে সে ঠাস ঠাস করে আনিকার গালে চর বসিয়ে দিল দুইটা। ঠাস ঠাস ঠাস। এই মেয়ে, তুই আরিফাকে চর মেরেছিস কেন? তাড়াতাড়ি উত্তর দে। এই মেয়েটা তোমার কে হয় যে তুমি ওর জন্য আমার গালে চড় মেরেছো? এই মেয়েটা আমার কলিজা, এই মেয়েটা আমার ছোট বোন। তুই কোন সাহসে আমার ছোট বোনের গালে চর মেরেছিস এটা বল আগে। সরি আরিয়ান, আমি বুঝতে পারি নাই এটা যে তোমার ছোট বোন। আমি ভাবছিলাম এটা হয়তো তোমার গার্লফ্রেন্ড। ঠাস ঠাস, চলে যা আমার সামনে থেকে। তুই সিনিয়র হয়েছিস তো কি হয়েছে? ভাবছিস তোকে কিছু করতে পারবো না? আর কোনোদিন যদি আমার সামনে এসেছিস তুই, তাহলে তোর খবর আছে, এই বলে দিলাম। আরিফা চল এখন বাসায় যাই। আজকে ফুচকা খেতে হবে না, কালকে তোকে আবার নিয়ে আসবো। ঠিক আছে ভাইয়া, চলো। এ বলে আরিয়ান আরিফাকে নিয়ে চলে আসলো রাস্তায়। একটা রিকশায় উঠে পড়লো দুজন। আরিয়ান এখনো রেগে আছে। আরিয়ানকে দেখে আরিফা বলতে লাগলো, এসব ভাইয়া রাগ করো না, উনি হয়তো জানে না যে আমি তোমার ছোট বোন, তাই হয়তো আমাকে চড় মেরেছে। জানে না তো কি হয়েছে? জানা তো দরকার ছিল তার। কোনো কিছু না জেনে কাউকে কিছু করা অনেক বড় অপরাধ। সো সে অপরাধ করেছে, তাই আমি শাস্তি দিয়েছি। তাই বলে তুমি সিনিয়রকে এইভাবে চড় মারবে? অবশ্যই মারবো। উনি সিনিয়র হয়েছে তো কি হয়েছে? উনি তোর গালে চর মেরেছে, আমি ছেড়ে দিব নাকি? কথা বলতে বলতে আরিয়ান আর আরিফা চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই আরিয়ানের আম্মু এসে দরজা খুলে দিল। দুজনকে দেখে বলতে লাগলো, কিরে, দুই ভাই বোনের ঘোরাঘুরি শেষ হয়েছে নাকি? ওনাকে? হ্যাঁ আম্মু, ঘোরাঘুরি শেষ হয়েছে। আবার কালকে যাব। আজকে ফুচকা পাই নাই তো, তাই চলে এসেছি তাড়াতাড়ি। ঠিক আছে, যা ফ্রেশ হয়ে নিচে আয়। ঠিক আছে আম্মু, আসিতেছি। এ বলে আরিয়ান চলে গেল রুমে। ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। নিচে এসে সবার সাথে গল্প করতেছে। এদিকে আনিকা পার্কে বসে কান্না করতেছে। আনিকার কান্না দেখে হিমু আনিকাকে সান্ত্বনা দিতে লাগলো। প্লিজ আনিকা, আর কান্না করিস না। আমি নিজেও জানতাম না এটা যে আরিয়ানের ছোট বোন। আমি ভাবছিলাম এটা আরিয়ানের গার্লফ্রেন্ড। এখন কি হবে হিমু? আরিয়ান তো আমার উপর বেশ রেগে আছে। আমি কি করব এখন? এই 2 দিনে আমি আরিয়ানকে আমার জীবনের সাথে জড়িয়ে ফেলেছি। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, কোনো না কোনো ব্যবস্থা হবে। এখন তাহলে চল, বাসায় নামিয়ে দিয়ে আসি তোকে। হ্যাঁ চল। আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে কালকে আরিয়ানদের বাসায় যাব। তাদের বাসায় গিয়ে আরিয়ানের ছোট বোনের পা জড়িয়ে ধরে মাফ চাইবো। কি বলতেছিস তুই এসব? তুই সিনিয়র হয়ে তুই কেন মাপ চাইবি পা জড়িয়ে ধরে? পা জড়িয়ে ধরে মাফ না চাইলে আমাকে হয়তো আরিয়ান মাফ করবে না। যেইভাবেই হোক আমি আরিয়ানের ছোট বোনের কাছে মাফ চাইবো। চল এখন বাসায় যাই। এ বলে আনিকা চলে গেল বাসায়। কলিং বেল দিতেই আনিকার আম্মু এসে দরজা খুলে দিল। আনিকার চোখে পানি এখনো টলমল করতেছে। এটা দেখে আনিকার আম্মু বলতে লাগলো, কি রে আনিকা, কি হয়েছে তোর? চোখে পানি কেন? কেউ কিছু বলেছে নাকি তোকে? না আম্মু, কেউ কিছু বলে নাই, এমনিতেই আমার চোখে পানি। আমি না তোর আম্মু লাগি? আমার কাছে কিছু লুকাস না, কি হয়েছে সত্যিটা বল। আনিকা তার আম্মুর কাছে পুরো ঘটনাটা খুলে বলল। পুরোটা খুলে বলার পর আনিকার আম্মু বেশ কিছুক্ষণ চিন্তা করে বলতে লাগলো, শোন, কালকে যখন আরিয়ান কলেজে চলে যাবে তখন তুই আরিয়ানদের বাসায় যাবি। ওইখানে গিয়ে আরিয়ানের ছোট বোনের কাছে মাপ চেয়ে নিবি। আরিয়ানের আম্মুর সাথে ভালো করে কথা বলে আসবি। ঠিক আছে আম্মু, তুমি যেটা বলবে সেটাই করব। এখন তাহলে আমি যাই। এ বলে আনিকা চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। এদিকে আরিয়ানের চোখে ঘুম নেই। সে বারবার একই স্বপ্ন দেখতেছে। আনিকা তার ছোট বোনকে চর মেরেছে, এটা সে মানতে পারছে না। এসব চিন্তা করতে করতে আরিয়ান ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টা। আরিয়ান চলে গেল কলেজে। এদিকে আনিকা ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলো আরিয়ানদের বাসায়। কলিং বেল দিতেই আরিয়ানের আম্মু এসে দরজা খুলে দিল। আনিকাকে দেখে বলতে লাগলো, কে মা তুমি, আর এখানে কি চাও? আমি কে এটা না হয় একটু পরে বলতেছি। তার আগে বলেন আরিয়ানের ছোট বোন বাসায় আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, আরিফা তো বাসায় আছে। কেন, কি হয়েছে? তেমন কিছু হয় নাই,
তার রুমটা কোনটা আমাকে যদি একটু দেখিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। ওই যে দোতলার ডান পাশের রুমটা হচ্ছে আরিফার রুম। আনিকা দৌড়ে চলে গেল রুমের সামনে, গিয়ে দেখে আরিফা বসে কম্পিউটারে গেম খেলতেছে। এটা দেখে আনিকা রুমের ভেতর প্রবেশ করলো। এদিক সেদিক না তাকিয়ে সোজা আনিকা আরিফার পা জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, প্লিজ আমাকে মাফ করে দাও। কালকে আমি ভুল করে তোমার গালে চড় মেরে ফেলেছি। আমি জানতাম না তুমি আরিয়ানের ছোট বোন। আরে কি করতেছেন আপনি? এসব আমি কিছু মনে করি না। আপনি আমার পা ছাড়েন। আমি সত্যি কিছু মনে করি না। মানুষের ভুল হতেই পারে। সত্যি কিছু মনে করো নাই তো? না, সত্যি কিছু মনে করিনি। আচ্ছা, আপনি কি আরিয়ান ভাইয়াকে পছন্দ করেন? হ্যাঁ, আমি তোমার ভাইয়াকে পছন্দ করি, কিন্তু তোমার ভাইয়া আমাকে হয়তো পছন্দ করে না। তবে এখন থেকে মনে হয় আর করবে না, কারণ আমি তোমাকে চড় মেরেছি, এটা সে মেনে নিতে পারছে না। আনিকা আরিফার পা জড়িয়ে ধরে এসব কথা বলতেছে। এমন সময় আরিফার রুমে প্রবেশ করলো আরিয়ানের আম্মু। এমন পরিস্থিতি দেখে আরিয়ানের আম্মু বলতে লাগলো, কি রে আরিফা, কি হয়েছে? আর এই মেয়েটাকে তো চিনলাম না। আম্মু, এটা হচ্ছে সেই মেয়ে। ভাইয়া সব সময় তোমার কাছে এই মেয়েটার নামে বিচার দেয়। ও আচ্ছা, তুমি সেই মেয়ে। দেখতে তো মাশাল্লাহ পরীর মতো, কিন্তু তুমি আমার ছেলের সাথে এমন করো কেন? আসলে আন্টি, আপনার ছেলে তো একটু ছোট, তাই তাকে একটা কথা বললে সে ঘাটতারামি করে। তাই আর কি আমি আরিয়ানের সাথে একটু খারাপ ব্যবহার করি। এতে যদি আমার অপরাধ হয় তাহলে আমাকে মাফ করবেন। না, এখানে তো তোমার কোনো অপরাধ দেখতেছি না। আচ্ছা তোমরা বসো, আমি তোমাদের জন্য কফি নিয়ে আসতেছি। এই বলে আরিয়ানের আম্মু চলে গেল নিচে। এদিকে আরিফা আর আনিকা দুজনের মধ্যে বেশ ভাব জমে গেছে। দুজন কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আরিয়ানের আম্মু কফি নিয়ে আসলো। তিনজন বসে কফি খাচ্ছে আর কথা বলছে। এমন সময় আরিয়ানের আম্মু বলে উঠল, মা, তুমি যেহেতু আরিয়ানকে পছন্দ করো, সেহেতু তোমাদের দুজনের বিয়েটা না হয় তাড়াতাড়ি সেরে ফেলা যাক। আন্টি, এখন বিয়ে করব না। আমার আব্বু অফিসের কাজে লন্ডনে যাবে 2 মাসের জন্য। 2 মাস পর আমার আব্বু আসলে এরপর আমি আব্বুকে নিয়ে আপনাদের বাসায় আসব। তখন না হয় বিয়ের কথাবার্তা ফাইনাল করবেন। ঠিক আছে, তোমার যা ইচ্ছা। দুপুরে খাওয়া দাওয়া করে যাবে কিন্তু। না, আমি এক্ষুনি চলে যাব কলেজে। ওইখানে আপনার ছেলে আছে, তাকে না দেখলে আমার মন শান্ত হবে না। ঠিক আছে, যাও তাহলে। আনিকা চলে আসলো বাহিরে। একটা রিক্সা নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর আনিকা চলে আসলো কলেজে। গেট দিয়ে প্রবেশ করতে যাবে, এমন সময় দেখতে পেল হিমু এবং বাকি সবাই শিমুল গাছের নিচে দাঁড়িয়ে আছে। তাদের দাঁড়িয়ে থাকতে দেখে আনিকা চলে আসলো তাদের কাছে আর বলতে লাগলো, কি রে, তোরা দাঁড়িয়ে আছিস কেন? কেউ কি কিছু বলেছে তোদের? আমরা একটা অন্যায় করেছি, তার জন্য প্রিন্সিপাল স্যার আমাদের শাস্তি দিয়েছে। বলেছে যে আজকে সারাদিন এখানে এভাবে দাঁড়িয়ে থাকার জন্য, না হলে আব্বু আম্মুর কাছে ফোন দিবে। দাঁড়া, আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতেছি, দেখি উনি কি বলে। আর তোরা কি এমন অপরাধ করেছিস বলতো? আসলে আজকে কলেজে একটা নতুন মেয়ে ভর্তি হয়েছে, গ্রাম থেকে এসেছে, তাকে নিয়ে একটু মজা করছিলাম আর তার ড্রেস খুলে এই ড্রেসগুলো পরিয়ে দিয়েছিলাম। এরপর কে যেন প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিয়েছে, তাই প্রিন্সিপাল স্যার আমাদের দাঁড় করিয়ে রেখেছে। বেশ ভালো হয়েছে। আমি আর কখনো কাউকে ইফটিজিং করব না, আস্তে আস্তে ভালো হয়ে যাব। এই তোরা শুনেছিস আনিকার কথা? বানরকে কলা দিয়ে দিলে বানর বলে খাবে না, এটা হচ্ছে তার মতো। আনিকা, আমাদের সাথে ফাজলামো করিস না, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। আমি সিরিয়াসলি বলতেছি, আমি আর কখনো এসব করব না। তোরা থাক এখানে, আমি ক্লাসে যাই। এ বলে আনিকা চলে গেল ক্লাসে। হঠাৎ আনিকাকে ক্লাসে দেখে সবাই বেশ অবাক হলো। ক্লাসের শিক্ষকও অবাক হলো আর বলতে লাগলো, কি ব্যাপার আনিকা, তুমি তো গত 2 বছর ধরে একদিনও ক্লাসে আসো না, হঠাৎ আসলে যে? ম্যাডাম, ক্লাসে এসেছি ক্লাস করার জন্য, আর এখন থেকে রেগুলার ক্লাস করব, মিস দিব না। ঠিক আছে, করো তাহলে। এই বলে শিক্ষক ক্লাস করাতে লাগলো। এদিকে আরিয়ান বসে আছে মোশরফের সাথে। এমন সময় মোশরফ বলে উঠল, কিরে আরিয়ান, আজকে কলেজে আনিকা আপুকে দেখলাম না, উনি কোথায় গেছে? আমি জানবো কিভাবে উনি কোথায় গেছে? তোর যদি এতই জানার দরকার তাহলে তুই গিয়ে জিজ্ঞাসা করে দেখ তোর বান্ধবীদের কাছে।
কি ব্যাপার, আনিকার নাম শুনে তুই এতটা রেগে গেলি কেন? আনিকার সাথে কোনো কিছু হয়েছে নাকি তোর? হ্যাঁ, গতকালকে আমি আমার বোনকে নিয়ে পার্কে ঘুরতে গেছিলাম। ওই সময় কে যেন খবর দিয়েছে আমি নাকি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে ঘুরতে এসেছি। এটা শুনে আনিকা এসে আমার ছোট বোনের গালে চড় মেরেছে। এটা আমি দেখে নিজের রাগ কন্ট্রোল করতে পারি নাই, ঠাস করে 6টা চড় মেরে দিয়েছি। ও আচ্ছা, এর জন্যই তো আনিকা আপু আজকে কলেজে আসে নাই। না হলে তো আনিকা আপু কলেজ মিস দেওয়ার কোনো কথা না। দুজন কথা বলতে লাগলো। দেখতে দেখতে বেশ কয়েকটা ক্লাস শেষ করে দুজন বাহিরে চলে আসলো। দুজন এসে মোশাররফ তো বেশ অবাক, কারণ বাহিরে দাঁড়িয়ে আছে আনিকা আপু। আনিকাকে দেখে মোশাররফ বলতে লাগলো, কি রে আরিয়ান, ওই দেখ আনিকা আপু চলে এসেছে। আনিকা এসেছে তাতে আমার কি? তোকে আমি ক্যান্টিনে নিয়ে যাইতেছি, তুই আমার সাথে খাবার খাবি। আজকে যদি উঠে যাস তাহলে তোর খবর আছে, এই বলে দিলাম। এ বলে আরিয়ান মোশাররফকে নিয়ে চলে আসলো ক্যান্টিনে। দুজন বসে বসে পুরি আর সিঙ্গারা খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে চলে যেতে যাবে, এমন সময় পিছন থেকে আনিকা আরিয়ানকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, সরি আরিয়ান, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমাদের বাসায় গিয়েছিলাম, ওইখানে গিয়ে তোমার বোনের কাছে মাফ চেয়েছি, তোমার আম্মুর কাছেও মাফ চেয়েছি। প্লিজ এবার তুমি আমাকে মাফ করে দাও। তুমি মাফ না করলে আমি নিজেকে অনেক বড় অপরাধী মনে করব। আরিয়ান বেশ কিছুক্ষণ চুপ থেকে বলতে লাগলো, ঠিক আছে, মাফ করে দিলাম আপনাকে, তবে পরবর্তীতে যেন এমনটা না হয় এটা খেয়াল রাখবেন। আর এখন আমাকে ছাড়েন, আমি বাসায় যাব। বাসায় যাওয়ার আগে আমাকে একটা লিপ কিস করে যাও গতকালকের মতো। আমি পারবো না, যার ইচ্ছা হয়েছে সে নিজে করে নিক, তাকে তো আমি বারণ করি নাই। আরিয়ানের মুখে এমন কথা শুনে আনিকা বেশ খুশি হলো। আরিয়ানকে নিয়ে চলে আসলো ক্যান্টিনের এক কোণে। আরিয়ানকে জড়িয়ে ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আনিকা আরিয়ানকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, চলো আজকে আমি তোমাদের বাসায় যাব। যেহেতু তোমার আম্মু আমাকে চিনে ফেলেছে, সো তোমার আম্মু কিছুই বলবে না। ঠিক আছে, চলেন তাহলে যাওয়া যাক। এ বলে আরিয়ান আনিকাকে নিয়ে চলে গেল তাদের বাসায়। বিকেল অবধি আড্ডা দিয়ে আনিকা চলে গেল তাদের বাসায়। কলিং বেল দিতেই আনিকার আম্মু এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, কি রে আনিকা, সব কিছু ঠিকঠাক আছে তো নাকি? হ্যাঁ আম্মু, সবকিছু ঠিকঠাক আছে। আরিয়ান এবং তার বোন আমাকে মাফ করে দিয়েছে। তাহলে তো ভালোই হয়েছে। যা, এখন ফ্রেশ হয়ে নিচে আয়, আমি খাবার দিতেছি। না আম্মু, এখন কোনো খাবার খাবো না। আরিয়ানদের বাসা থেকে খাবার খেয়ে এসেছি। ও আচ্ছা, তাহলে রুমে যা, গিয়ে রেস্ট কর। আনিকা চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই আনিকার। হঠাৎ ঘুম ভাঙল ফোনের কলের শব্দে। ফোনটা রিসিভ করে কানে কাছে নিতেই ওপাশ থেকে হিমু বলে উঠল, কিরে, এখনো ঘুমাচ্ছিস নাকি? হ্যাঁ ঘুমাচ্ছিলাম তো, কেন কি হয়েছে? তেমন কিছু হয় নাই। আসলে আমরা ভেবেছিলাম আজকে একটু ঘুরতে যাব নদীর পাড়ে। তুই নাকি আসবি আমাদের সাথে? 15 মিনিট অপেক্ষা কর, আমি আসতেছি 15 মিনিটের মধ্যে। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, আমরা তোর জন্য অপেক্ষা করতেছি। রাখলাম এখন। এ বলে হিমু ফোনটা কেটে দিল। তার 30 মিনিট পর আনিকা চলে গেল হিমুদের কাছে। সবাইকে একসাথে নিয়ে চলে আসলো নদীর পাড়ে। আনিকা, তোকে একটা কথা বলা হয় নাই। আমাদের বান্ধবী মিমের বিয়ে ঠিক হয়েছে। তোকে বলেছে নাকি মিম? আমাকে তো কিছুই বলে নাই। কি রে মিম, তোর যে বিয়ে ঠিক হয়েছে তুই বলিস নাই কেন আমাকে? আমি কি জানতাম নাকি যে শিমু আপু তোমাকে কিছু বলে নাই? আমি তো ভাবছিলাম তোমাকে সব কিছু বলে দিয়েছে, তাই তো আমি কিছু বলি নাই। তার কত তারিখে বিয়ে ঠিক করা হয়েছে? এই তো সামনের মাসের 12 তারিখে বিয়ে ঠিক করা হয়েছে, আর মাত্র 15 দিন বাকি আছে। ও আচ্ছা, ঠিক আছে। তোর জন্য তো ভালো দেখে কয়েকটা গিফট কিনতে যেতে হবে। তুই আমাদের সব চাইতে বেস্ট বান্ধবী, তোকে ভালো কিছু না দিলে চলবে নাকি? আমাকে যদি তোরা কিছু নাও দিস তাহলেও আমার কোনো আপত্তি থাকবে না, এটা মনে রাখবি তোরা। এ সকল বিষয় নিয়ে আলোচনা করতেছে সবাই। এদিকে আরিয়ান বসে আছে তার রুমে। এমন সময় আরিফা আসলো আর বলতে লাগলো, ভাইয়া সকালে কি হয়েছে জানো? হ্যাঁ জানি আমি, আমাকে সব কিছু বলেছে আনিকা। আচ্ছা আনিকাকে তোর কেমন লাগে আর আম্মুর কেমন লাগে? আম্মু কি কিছু বলেছে? আমি সবার তো পছন্দ আছে, সো তুমি বিয়ে করে ফেলো, তাহলে তো আর ভালো হয়। এখন বিয়ে করব না, আরও দেরি হবে বিয়ে করতে।
নিজেকে এখনো সেটেল করতে পারি নাই, তাহলে বিয়ে করব কিভাবে? আমাদের তো আর কম টাকা পয়সা নেই যে তোমাকে কাজ করে খেতে হবে। তুমি না হয় আপুর অফিসে দেখাশোনা করবে। দুই ভাই বোন কথা বলতেছে, এমন সময় আরিয়ানের আম্মু এসে বলতে লাগলো। কি রে, তোরা দুই ভাই বোন গল্প করবি নাকি ঘুমাবি? যা রুমে যা, রাত হয়েছে। আরিয়ান চলে গেল। পরের দিন সকাল 10টা। আরিয়ান চলে আসলো কলেজে। গেট দিয়ে প্রবেশ করতে যাবে, এমন সময় পিছন থেকে আনিকা বলে উঠল। এই যে স্ট্রবেরি, এইদিকে আয়। ওইদিকে কোথায় যেতেছিস? ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে, এখন আমি যাই, পরে কথা হবে। এদিকে আরিয়ান আনিকাকে পাত্তা দিল না। এটা দেখে হিমু বলতে লাগলো। কি রে আনিকা, তোর পিচ্ছি তো তোকে পাত্তা দিল না, সোজা চলে গেল ক্লাসে। তুই কিছু করবি না নাকি? এখন কিছু করব না, কয়েকটা ক্লাস শেষ করে আসি, তারপর দেখি পিচ্ছি বাহিরে বের হয় কিনা। যদি বাহিরে বের হয় এরপর তাকে ধরবো। ঠিক আছে, চল তাহলে ক্লাসে। এ বলে হিমু আনিকাকে নিয়ে চলে গেল ক্লাসরুমে। বেশ কয়েকটা ক্লাস করে আনিকা আর হিমু চলে আসলো ক্যান্টিনে। এসে দেখে আরিয়ান বসে আছে, সাথে মোশরফ। যাক, এখন তাহলে পেয়ে গেলাম তোকে। আর ওই সময় তুই চলে গেলি কেন? তোকে যে ডাক দিলাম। চলে যাব না তো কি করব? ওই সময় ক্লাসের সময় হয়ে গেছিল, তাই তো চলে গেছি। আর আমি তো আপনার মতো ফাঁকিবাজি না যে ক্লাস মিস করে বাহিরে বসে আড্ডা দিব। ওরে আমার পড়ালেখা পিচ্ছি ছেলেটা রে, পড়ালেখা করে গরু ছাগল কিনে ফেলেছে। চল, তোকে নিয়ে ঘুরতে যাব এখন। বলে আনিকা আরিয়ানের হাত ধরে নিয়ে যেতে লাগলো বাইরে। এদিকে হিমু মোশাররফের দিকে তাকিয়ে আছে। এটা দেখে মোশাররফের গলা শুকিয়ে গেল আর বলতে লাগলো। আপু, আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? আমি কি কিছু করেছি? তুই তো কিছু করিস নাই, কিন্তু একটা কথা, তুই কি এই কলেজে কারোর সাথে রিলেশন করিস? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমি এইসব খারাপ কাজ করি না। যে আমাকে পছন্দ করবে সে সোজা আমার পরিবারকে জানাবে। পরিবার থেকে আমাদের বিয়ে দিলে বিয়ে করব, আর না দিলে বিয়ে করব না। ও আচ্ছা, এই কথা। চল, আমি তোকে বিয়ে করব। মানে আপনি কি বলতেছেন? আমাকে বিয়ে করবেন কেন? আমি আপনাকে বিয়ে করব না। আপনিও সেই আনিকা আপুর মতোই হিটলার। এখন যদি আমাকে বিয়ে না করিস তাহলে তোর এমন হাল করব আরিয়ানের মতো। না প্লিজ, আমার সাথে এমন করবেন না। আমি আপনার কি ক্ষতি করেছি যে আপনি আমার সাথে এমন করতেছেন? তুই আমার কোনো ক্ষতি করিস নাই, তুই আমার মন কেড়ে নিয়েছিস। এখন যদি তুই আমার সাথে তোর বাসায় না যাস তাহলে বুঝতেই পারছিস কি হতে পারে। হ্যাঁ, বুঝতে পারছি। চলেন তবে, আমার আম্মু কিন্তু অনেক রাগী। বুঝে শুনে কথা বলবেন। ঠিক আছে, চল আগে, এরপর না হয় বুঝে শুনে কথা বলা যাবে। মোশাররফ হিমুকে নিয়ে চলে গেল তার বাসায়। কলিং বেল দিতে মোশাররফের আম্মু এসে দরজা খুলে দিল। মোশাররফের সাথে হিমুকে দেখে বলতে লাগলো। হিমু, কি রে মোশাররফ, এই মেয়েটা কে? আসলে আম্মু, এই মেয়েটা হচ্ছে... আন্টি, আমি বলছি, আমি আপনার ছেলের গার্লফ্রেন্ড। আপনার ছেলেকে আমি পছন্দ করি, আপনার ছেলেকে বিয়ে করতে চাই। কথা শুনে মোশাররফের আম্মু যেন 7 আসমান থেকে পড়ল। হিমুর শরীরে ছেলেদের পোশাক। এ দেখে মোশাররফের আম্মু বলতে লাগলো। মোশাররফ, তোর কিভাবে এই মেয়েটাকে পছন্দ হলো বল তো? বাংলাদেশে কি আর কোনো মেয়ে ছিল না নাকি? এই মেয়ে তো পুরো ছেলেদের ড্রেস আপ পরে থাকি সারাদিন হয়তো। প্লিজ এমন করবেন না, আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে থাকবো। ঠিক আছে, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে 1 মাস পর তোদের বিয়ে দিয়ে দেব। ঠিক আছে, আমি 1 মাসে পুরোপুরি ঠিক হয়ে যাব। মোশাররফ, আমি তাহলে এখন বাসায় চলে যাই। চলেন, আপনাকে একটা রিকশায় উঠিয়ে দিয়ে আসি। আপনাকে তো আবার যাইতে হবে। চলো। মোশাররফ হিমুকে নিয়ে চলে আসলো রাস্তায়। একটা রিকশায় উঠিয়ে দিয়ে মোশাররফ আবার চলে আসলো বাসায়। সোফায় বসে আছে মোশাররফ। এমন সময় তার আম্মু বলতে লাগলো। আসলে আম্মু, তুমি তো বুঝোই ঢাকা শহর কেমন, তাই সেও ছেলেদের ড্রেস আপ পরে। তবে চিন্তা নেই, তুমি যেহেতু 1 মাস সময় দিয়েছো, 1 মাসে আশা করি পাল্টে যাবে। ঠিক আছে, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে 1 মাস পর তোদের বিয়ে দিয়ে দেব। ঠিক আছে আম্মু, তখন না হয় দিয়ে দিও। এখন আমি রুমে যাই। এই বলে মোশাররফ চলে গেল তার রুমে। এদিকে আনিকা আরিয়ানকে নিয়ে চলে এসেছে ব্রিজে। দুজন বসে কফি খাচ্ছে। এমন সময় আনিকা বলে উঠল। আরিয়ান, আমি ভালো হয়ে যেতে চাই।
তুমি কি আমাকে ভালো করতে সাহায্য করবে? তুমি নিজ থেকে যদি ভালো না হও তাহলে অন্য কেউ কখনো তোমাকে ভালো করতে পারবে না, এটা মাথায় রাখবে। সো কাল থেকে সাধারণভাবে চলাচল করবে, কলেজে আর কাউকে কিছু বলবে না, তারা যা খুশি তা করুক। ঠিক আছে, তুমি যেটা বলবে আমি সেটাই করব। চলো এখন তাহলে আমরা বাসায় যাই। এ বলে আনিকা আর আরিয়ান চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই আরিফ এসে দরজা খুলে দিল। আরিয়ানকে দেখে বলতে লাগলো, ভাইয়া আজকে তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? কোথাও ঘুরতে গিয়েছিলে নাকি? হ্যাঁ, ঘুরতে গিয়েছিলাম, তবে আনিকা পাল্টে যাবে কয়েকদিনের মধ্যে। কেন পাল্টে যাবে কেন? সাধারণ মেয়ে হয়ে যাবে আনিকা, আর কাউকে কখনো বকাঝকা করবে না, কাউকে কিছু বলবেও না। তাহলে তো ভালোই হলো। তবে ভাইয়া ভাবি আমাকে চড় মেরে আমার একটা দাঁত নড়িয়ে ফেলেছে। যাক, তোর কথা শুনে একটু খুশি হলাম। অবশেষে কিনা তোর একটা দাঁত নড়ে উঠলো। আম্মু দেখো ভাইয়া মজা করতেছে আমাকে নিয়ে। কি রে আরিয়ান, তুই মজা করতেছিস কেন আরিফাকে নিয়ে? মজা করব না তো কি করব আম্মু? এতদিন তো শুনি নাই যে কেউ চর মারলে দাঁত নড়ে, আজকে শুনলাম যে চর মেরেছে আর দাঁত নড়ে গেছে। হা হা হা। এই বলে আরিয়ান চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে, এমন সময় আনিকার ফোন এলো। আরিয়ান কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আনিকা বলতে লাগলো, কি করো? এই তো বসে আছি, তুমি কি? আমিও বসে আছি। আরিয়ান আনিকার সাথে কথা বলতে লাগলো। বেশ কিছু সময় কথা বলে আরিয়ান ফোনটা কেটে দিল। ফোনটা কাটার পর আরিয়ান চলে গেল নিচে, গিয়ে দেখে তার আম্মু বসে আছে। আরিয়ানকে দেখে তার আম্মু বলতে লাগলো, আরিয়ান, তুই তো এখন বেশি কলেজে যাস না, আর গেলেও ক্লাস মনে হয় ঠিক মতো করিস না। এক কাজ কর, তুই কয়েকদিনের জন্য আমার অফিসে একটু বস, আমার শরীরটা তেমন ভালো নেই। ঠিক আছে আব্বু, আমি কাল থেকে অফিসে যাব, তোমার যেতে হবে না। আব্বু, ম্যানেজার আঙ্কেল কোথায়? উনি তো দেখাশোনা করতে পারে। আরিয়ান তার আব্বুর সাথে বসে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে আরিয়ান রাতের খাওয়া শেষ করে তার রুমে গেল। বিছানায় বসে আছে, এমন সময় আরিফা চলে আসলো তার রুমে। এসে বলতে লাগলো, ভাইয়া এই জামাটা কিনে দিবি আমাকে? ঠিক আছে, কিনে দিব নে, কালকে না হয় মার্কেটে গিয়ে তোকে এই জামাটা কিনে দিব। এই জামাটা শুধু একটাই আছে, আমি একটু আগে কথা বলেছিলাম। এখন যদি অর্ডার দিয়ে রাখি তাহলে কালকে গিয়ে নিয়ে আসতে পারবো। আচ্ছা, তুই ওদের নাম্বার দিয়ে আমি কথা বলতেছি, কথা বলে অর্ডারটা দিয়ে রাখি। এটা হচ্ছে তাদের নাম্বার। এখন তাহলে আমি গেলাম। এ বলে আরিফা চলে গেল তার রুমে। এদিকে আরিয়ান কথা শেষ করে টেস্টটা কনফার্ম করে দিল যাতে কালকে গিয়ে নিয়ে আসতে পারে। আরিয়ান ফোনটা চার্জে রেখে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টা। আরিয়ান বসে আছে অফিসে, এমন সময় একজন কর্মচারী এসে বলতে লাগলো, স্যার, আপনার আব্বুকে কয়েকদিন আগে একটা কথা বলেছিলাম, ওনার হয়তো মনে নাই, আপনাকে আবার বলতেছি। আমাদের এই অফিসে একজন লোক কাজ করে। আমাদের এই অফিসে একজন লোক কাজ করে। সে কয়েকদিন আগে কাজ করতে গিয়ে তার ডান হাত অর্ধেকটা হারিয়ে ফেলেছে। এখন সে হাসপাতালে ভর্তি। স্যারকে বলেছিলাম ওনাকে কিছু সাহায্য করতে। স্যার 1 লক্ষ টাকা দিয়েছিল, এরপরে আর কিছু বলে নাই। আচ্ছা, আপনি যান, আমি আব্বুর সাথে কথা বলতেছি এখনই। কথা বলা শেষ করে আপনাকে আবার ডাক দিব। ঠিক আছে, এখন তাহলে আমি যাই স্যার। কর্মচারী চলে গেল। এদিকে আরিয়ান পকেট থেকে ফোনটা বের করে তার আব্বুকে ফোন দিল। কয়েকবার রিং হতেই তার আব্বু ফোনটা রিসিভ করলো। কি হয়েছে আরিয়ান, আবার ফোন দিলি যে? আব্বু, কয়েকদিন আগে যে আমাদের অফিসে একজন লোকের হাত হারিয়ে ফেলেছে, ওইটার জন্য তুমি নাকি বলেছো টাকা দিবে। আবার ফোন দিলি যে? হ্যাঁ বলেছিলাম, আমার মনে ছিল না টাকাটা দিয়ে আসতে। ডয়ারের ভিতরে দেখ 5 লক্ষ টাকা আছে, ওই টাকাটা দিয়ে দে তাদেরকে। ঠিক আছে আব্বু, এখন তাহলে রাখলাম, পরে আবার ফোন দিব। এ বলে আরিয়ান ফোনটা রেখে দিল। ডয়ার থেকে টাকাগুলো বের করে নিয়ে চলে আসলো ওই লোকটার কাছে। তার হাতে টাকাগুলো বুঝিয়ে দিয়ে বলতে লাগলো, এই টাকাগুলো তাকে দিবেন, এই টাকাগুলো দিয়ে সে কিছু একটা করতে পারবে, সামান্য দোকান হলেও দিতে পারবে। জি স্যার। স্যার, আপনার আব্বুর মতো মানুষ হয় না, উনি আমাদের বিপদে আপদে সবসময় পাশে ছিল। আমরা দিনরাত পরিশ্রম করে ওনার এই অফিসটা আরও বড় করে তুলব। সবাই কি বলো? হ্যাঁ, তুমি যা বলছো ঠিক বলছো।
আমরা সবাই দিনরাত পরিশ্রম করে এই অফিসটা আরো বড় করে তুলবো ইনশাল্লাহ। সবাই আবারও কাজে মনোযোগ দিল। এদিকে আরিয়ান চলে আসলো তার কেবিনে, বসে বসে কাজগুলো দেখতে লাগলো। এমন সময় আরিয়ানের ফোনটা আবার বেজে উঠল। তাকিয়ে দেখে তার আব্বু ফোন দিয়েছে। কলটা রিসিভ করে ওপাশ থেকে আরিয়ানের আব্বু বলতে লাগলো, আরিয়ান, কয়েকজন ক্লায়েন্ট আসতেছে, ওদের মালগুলো শুধু গাড়িতে তুলে দিবি, ওরা টাকা পাঠিয়ে দিয়েছে। 20x20 এই মালটা শুধু দিবি। ঠিক আছে আব্বু, আমি মালগুলো রেডি করতেছি। আর কত হাজার মাল যাবে একটু বলে দাও, আমি ওই অনুযায়ী রেডি করে রাখতেছি। 35,000 মাল যাবে, আর মালগুলো রেডি করা আছে, শুধু তাদেরকে দেখিয়ে দিবি, ওরা নিজ দায়িত্বে তাদের গাড়িতে তুলে নেবে মালগুলো। আরিয়ানের কথা শেষ হতেই ক্লায়েন্টরা চলে এসেছে। তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে আরিয়ান মালগুলো বুঝিয়ে দিল। আরিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে মালগুলো ঠিকঠাক যাচ্ছে কিনা। বেশ কিছুক্ষণের মধ্যে সকল মালপত্র চলে গেল। আরিয়ান মালগুলো লিস্ট দিয়ে দিল। লিস্ট দিয়ে দিতেই ওরা চলে গেল। বিকেলে আরিয়ান অফিসে বসে আছে। এমন সময় আনিকা ফোন দিল। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আনিকা বলতে লাগলো, আরিয়ান, তুমি কোথায় আছো? আজকে কলেজে আসলে না যে? আমি কয়েকদিন আব্বুর অফিসে কাজ করব। আব্বুর শরীরটা ভালো না, এর জন্য আর কি আমি অফিসে এসেছি। তোমাদের অফিসের নাম বলো, আমি এখনই আসতেছি তোমাদের অফিসে। আরিয়ান গ্রুপ অফ কোম্পানি, উত্তরা 3 নম্বর সেক্টর। আনিকা আরিয়ানের সাথে কথা বলতে বলতে একটা রিক্সা নিয়ে চলে আসলো আরিয়ানদের অফিসে। ভিতরে প্রবেশ করতে যাবে এমন সময় দারোয়ান বলতে লাগলো, ম্যাডাম, আপনার পরিচয় দেন। পরিচয় ছাড়া অফিসের ভিতরে প্রবেশ করা নিষেধ। আমি আরিয়ান চৌধুরীর হবু বউ। একটু ওয়েট করেন, আমি আরিয়ান স্যারকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছি। আরিয়ান স্যার অনুমতি দিলে তাহলে আমি আপনাকে ভিতরে ঢুকতে দিব। ঠিক আছে, আপনি ফোন দেন। ওনাকে আমার কেবিনে পাঠিয়ে দেন, উনি আমার হবু বউ। ঠিক আছে স্যার, আমি পাঠিয়ে দিতেছি। দারোয়ান আরিয়ানকে ফোন দিল। বেশ কিছুক্ষণ পর আরিয়ান ফোনটা রিসিভ করে বলতে লাগলো। এ বলে দারোয়ান আনিকাকে ভিতরে ঢুকিয়ে দিল। আনিকা সোজা চলে আসলো আরিয়ানের কেবিনে। এসে দেখে আরিয়ান বসে বসে কাজ করতেছে। আরিয়ানের সামনে চেয়ারে বসে পড়ল আনিকা আর বলতে লাগলো, আরিয়ান, আমাদের বিয়ে হবে কবে? তোমার আব্বু যেদিন আসবে ওই দিন না হয় আমাদের বিয়ে হবে। আর তো 1.5 মাস সময় আছে তোমার আব্বু আসতে। হ্যাঁ, আর 1.5 মাস সময় আছে। আমার একা থাকতে ভালো লাগে না। প্লিজ তুমি কিছু একটা করো। এদিকে আসো। তুমি যেহেতু আমার সিনিয়র, আমি না হয় একটু আদর করে দিই আমার স্ট্রবেরি ঠোঁট দিয়ে। এ বলে আরিয়ান চেয়ার থেকে উঠে চলে গেল আনিকার সামনে। আস্তে আস্তে করে আরিয়ান তার ঠোঁট জোড়া আনিকার ঠোঁটের সাথে মিশিয়ে দিল। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর আনিকা আরিয়ানকে আরো অনেক কাছে নিয়ে আসলো। আনিকা পুরো পাগল হয়ে গেছে। আরিয়ানের ঠোঁট জোড়া এমনভাবে চুষে খাচ্ছে যেন মনে হচ্ছে কোনোদিন ঠোঁট খায় নাই। বেশ কিছুক্ষণ পর আনিকা আরিয়ানকে ছেড়ে দিয়ে আরিয়ানের চোখের দিকে তাকালো আর বলতে লাগলো, আরিয়ান, আমি তোমার বুকে একটু মাথা রাখতে চাই। দিবে তোমার বুকে মাথা রাখতে? হ্যাঁ দিব, কাছে আসো। এ বলে আরিয়ান চেয়ারে বসে পড়ল। এদিকে আনিকা আরিয়ানের বুকে মাথা রেখে বসে আছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। আরিয়ান আর আনিকা চলে আসলো নিচে। একটা রিক্সা নিয়ে সোজা চলে গেল বাসায়। কলিং বেল দিতেই আরিয়ানের আম্মু এসে দরজা খুলে দিল। সাথে আনিকাকে দেখে বেশি খুশি হলো আর বলতে লাগলো, ভালো হয়েছে আনিকাকে নিয়ে আসলি। আমি ভাবছিলাম তোকে ফোন দিয়ে বলবো যে আনিকাকে নিয়ে আসার জন্য। ভিতরে আসো মা। আরিয়ান এবং আনিকা চলে গেল বাড়ির ভিতরে। বেশ কিছুক্ষণ সবাই গল্প করার পর রাতে খাওয়া দাওয়া করে চলে গেল যার যার রুমে। এদিকে আনিকা চলে আসলো আরিয়ানের রুমে। এসে দেখে আরিয়ান বিছানায় শুয়ে আছে। দরজাটা লাগিয়ে দেয়। আরিয়ানের বুকের উপর এসে শুয়ে পড়ল। এটা দেখে আরিয়ান বলতে লাগলো, আনিকা, বিয়ের আগে তুমি এভাবে আমার রুমে এসে শুয়ে পড়েছো, এখন যদি আমি তোমাকে কিছু করে ফেলি তখন কি হবে? যা করলে তুমিই তো করবে, অন্য কেউ তো আর করবে না, তাই না? তো তুমি যা খুশি করতে পারো, তোমাকে কিচ্ছু বলবো না। বলে আরিয়ান আনিকাকে জড়িয়ে ধরল। আনিকার কপালে চুমু দিয়ে ঘুমিয়ে গেল।
পরের দিন সকালে আরিয়ান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে অফিসে চলে গেল আরিয়ান। এদিকে আনিকা এখনও ঘুমাচ্ছে। হঠাৎ আনিকার ঘুম ভেঙে গেল। আশেপাশে তাকিয়ে দেখে আরিয়ান নেই। ঘড়ির দিকে তাকাতে দেখতে পেল সকাল 10:42 বাজে। এটা দেখে আনিকা বলতে লাগলো, হায় আল্লাহ, আমি আজকে এতক্ষণ ঘুমিয়েছি আর আরিয়ান কোথায়? এসব ভাবতে ভাবতে আনিকা চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে চলে গেল নিচে। আনিকাকে দেখে আরিফা বলতে লাগলো, কি ব্যাপার ভাবে, বিয়ের আগে এতই ঘুমাও, যদি তবে বিয়ের পর তো আরো বেশি ঘুমাবে। আরে না আরিফা, আসলে কালকে রাতে ঘুমিয়েছি 3টার দিকে, এর জন্য আর কি একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। ও আচ্ছা, চলো খাবার খেয়ে নেবে। এই বলে সবাই চলে গেল খাবার টেবিলে। খাবার খাচ্ছে এমন সময় আনিকা বলে উঠল, আচ্ছা আম্মু, আরিয়ান কোথায়? আরিয়ান তো অফিসে চলে গেছে, বিকেলের দিকে আসবে বলেছে। তোমাদের দুজনকে বাসায় থাকতে বলে গিয়েছে। আচ্ছা। সবাই খাওয়া দাওয়া করে গল্পগুজব করতে লাগলো। বেশ কিছুক্ষণ গল্প করার পর আনিকা আরিফাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরিফা চলো আমাদের বাসা থেকে ঘুরে আসি, সারাদিন তো বাসায় বসে থাকো, আমাদের বাসায় চলো। চলো যাই তাহলে। আনিকা আরিফাকে নিয়ে চলে গেল আনিকাদের বাসায়। কলিং বেল দিতেই আনিকার আম্মু এসে দরজা খুলে দিল। দুজনকে দেখে খুশি হয়ে বলতে লাগলো, বেশ ভালো হয়েছে তোমরা দুজন চলে এসেছো। আমি ভেবেছিলাম তোমাদের ফোন দিব এখন আসার জন্য। বাসাটা ফাঁকা ফাঁকা লাগে, আনিকা না থাকলে ভিতরে এসে বসো। আনিকা আর আরিফা চলে গেল ভিতরে। বেশ কিছুক্ষণ পর আনিকা আরিফার জন্য খাবার নিয়ে আসলো। খাওয়া দাওয়া করে বসে আছে আনিকা। এমন সময় আরিফার ফোনটা বেজে উঠল। তাকে দেখে তার ভাইয়া ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে আরিয়ান বলতে লাগলো, কিরে আরিফা, আনিকা ফোন ধরতেছে না কেন? আমি তো আনিকা ভাবিদের বাসায় এসেছি, ওনার ফোন হয়তো ওনার রুমে, তাই শুনতে পাইনি। কেন, কি হয়েছে? তোরা দুইজন এখন চলে আয়, অফিসের সামনে তোদেরকে নিয়ে একটা সুন্দর জায়গায় ঘুরতে যাব। ঠিক আছে ভাই, আমরা এখনই আসতেছি। এ বলে আরিফা ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর আরিফা আর আনিকা চলে আসলো অফিসের সামনে। এসে দেখে আরিয়ান দাঁড়িয়ে আছে একটা গাড়ি নিয়ে। দুজনকে গাড়িতে ওঠার জন্য ইশারা করলো। আরিয়ান বসে আছে ড্রাইভিং সিটে। বেশ কিছুক্ষণ পর আরিয়ানরা চলে আসলো সেই সুন্দর জায়গায়। দুজন গাড়ি থেকে নামতেই বলে উঠল, ও ভাইয়া, জায়গাটা তো অনেক সুন্দর, তুমি আমাকে আগে নিয়ে আসোনি কেন? আমি নিজেই চিনতাম না, পরে আমার বন্ধু খবর দিয়েছে যে এই জায়গাটা অনেক সুন্দর, লোকেশন দিয়ে দিছে, তাই তো আমি চলে এসেছি। যাক, ভালোই হলো, কিছুক্ষণ ঘোরাঘুরি করা যাবে। এ বলে আরিয়ান দুজনকে নিয়ে ঘুরতে লাগলো। সন্ধ্যা অবধি ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই আরিয়ানের আম্মু এসে দরজা খুলে দিল। তাদের দেখে বলতে লাগলো, তোরা চলে এসেছিস, ভালোই হলো। যা ফ্রেশ হয়ে আয়, তোদের জন্য আজকে তোদের প্রিয় খাবার রান্না করেছি। আরিয়ান এবং বাকি সবাই খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া শেষ করে সবাই গল্প করতে লাগলো। রাত প্রায় 2টা। এমন সময় আরিয়ানদের বাসায় কলিং বেল বেজে উঠল। এত রাতে কলিং বেল বাজতে দেখে আরিয়ানের আম্মু বলতে লাগলো, কি ব্যাপার, এত রাতে আবার কে এসেছে? আরিয়ান, যা তো গিয়ে দরজা খুলে দে, দেখ কে এসেছে। আম্মু যাইতেছি। আরিয়ান চলে গেল দরজা খুলতে। দরজা খোলার সাথে সাথেই দেখতে পেল আনিকার আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। তাদের দেখে আরিয়ান সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম, আপনারা এত রাতে এখানে? হ্যাঁ আরিয়ান, আমি একটু আগেই এসেছি। আনিকার কথা জিজ্ঞেস করতেই তোমাদের বাসার কথা বলবো, তাই চলে আসলাম এত রাতে। আনিকার আব্বু আম্মু চলে আসলো ভিতরে। সবার সাথে বসে গল্প করতেছে। এমন সময় আনিকার আব্বু বলতে লাগলো, বেআই সাহেব, আনিকা আর আরিয়ানের বিয়েটা কালকেই দিয়ে দেই, কি বলেন আপনি? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম আপনি আরও কয়েকদিন পর আসবেন। কয়েকদিন পর আসবে, তখন বিয়েটা দিব, কিন্তু এখন চলে এসেছেন, ভাবতেছি কালকে বিয়েটা দিয়ে দিব। কোনো অনুষ্ঠান ছাড়াই বিয়ে দিয়ে দিবে আমার মেয়ের? অনুষ্ঠানে অযথা বাড়তি খরচ, আর চাইতেই ওই টাকা আমি আমার মেয়েকে দিয়ে দিব। আমার মেয়ে বসে বসে খাবে, তবুও ভালো হবে। সবাই কথা বলতে লাগলো। ভোর 4টা।
আরিয়ান আর আনিকা চলে গেল রুমে। দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টায় ঘুম ভাঙলো তাদের। ঘুম ভাঙতেই আনিকা বলতে লাগলো, আরিয়ান, ফ্রেশ হয়ে আসো, খাওয়া দাওয়া করে এরপর না হয় আমরা আমাদের বিয়ের জন্য হালকা পাতলা কেনাকাটা করব। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এই বলে আরিয়ান চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে আরিয়ান আনিকা আর আরিফাকে নিয়ে চলে গেল মার্কেটে। হালকা পাতলা বিয়ের কেনাকাটা করে চলে আসলো বাসায়। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে সবাই, এমন সময় কলিং বেল বেজে উঠল। আরিয়ানের আম্মু গিয়ে দরজা খুলতে দেখতে পেল আরিয়ানের আব্বু কাজী সাহেব নিয়ে দাঁড়িয়ে আছেন। তাদের দেখে ভিতরে আসতে বলল। কাজী সাহেব সোফায় বসে সকাল কিছু লিখতেছে। এমন সময় বলতে লাগলো, ছেলের বয়স তো খুবই কম, আপনারা এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতেছেন? দেখুন কাজী সাহেব, বিয়ে দিয়ে দিতেছি তাড়াতাড়ি কারণ আমরা আমাদের ছেলে মেয়ের বাচ্চা কাচ্চার মুখ দেখতে চাই তাড়াতাড়ি, এই জন্য। ওহ, ভালো। কাজী সাহেব সকল কিছু লেখা শেষ করে তাদের বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল। রাত প্রায় 12টা। আরিয়ানার আনিকা চলে আসলো রুমে। আনিকা কোণে সাজে বসে আছে। এমন সময় আনিকা বলতে লাগলো, এখন কি শুধু আমাকে দেখেই যাবে নাকি একটু আদর করবে? এই তো আর 5 থেকে 10 মিনিট পর আদর করব, এর আগে তোমাকে একটু উত্তেজিত করে নেই। এ বলে আরিয়ান আনিকার ঠোঁটজোড়া তার দখলে নিয়ে নিল। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর আরিয়ান আস্তে আস্তে তার আনিকার পেটের দিকে আসতে লাগলো। বেশ কয়েক জায়গায় কিস করতে আনিকা কেঁপে উঠল। থাক, আর কিছু বললাম না। আমার নিজের মনের ভিতর কেমন যেন অনুভব হচ্ছে। আজকের গল্প এখানেই শেষ করলাম। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমি আশিক আছি তোমাদের সাথে নতুন নতুন ভালোবাসার গল্প শুনতে। আমাদের অন্ধ ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।